ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত নতুন গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমার বিনীত এবং বিশেষ নিবেদন এই যে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন সুলেখিকা মৈত্রেয়ী ভট্টাচার্যর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, বিয়ের বেনারসি। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফিকশন হান্টের আজকের বিশেষ নিবেদন মৈত্রেয়ী ভট্টাচার্যের কলম থেকে বিয়ের বেনারসি। চুপটি করে শুয়ে থাকো দিদি ভাই, কেউ ডাকলে সাড়া দিও না, কোনো শব্দ করো না। ঠাম্মি, কে এসেছে? মা? চুপ। দরজার টোকা আরও দুবার হয়। ভেতর থেকে কারো সাড়া না পেয়ে বাইরের সেই অবয়বটি যেন অসন্তুষ্ট হয়। নিজের অস্তিত্বের জানান দিতে সে আবার ফিরে আসে জানালার কাছে। একটা কর্কশ গলার আওয়াজ শোনা যায় বাইরে থেকে। কিরে, তোরা আমার জিনিস ফেরত দিবি না? কিছু সময়ের জন্য একেবারে সব থেমে যায়। ঠাম্মি, মা কি চলে গেছে? আজ রাতে ঘরের বাইরে যাবার কোনো দরকার নেই। কাল সকালে পুরোহিত মশাইকে ডেকে সব জানাবো। বৃদ্ধার এই কথা শেষ হওয়ার সাথে সাথে জানালার একদম কাছে সেই অবয়বটির মুখ স্পষ্ট হয়ে দেখা দিল। জানালার কাঁচে বার কয়েক আঘাত করে সে আবার বলল, কিচ্ছু লাভ হবে না, আমার জিনিস না পেলে তোদের সবাইকে শেষ করব। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। কাছে দূরে বাড়ি থেকে শাঁখের আওয়াজ ভেসে আসছে একটু পরপর। মাগরিবের আজান শোনা যাচ্ছে পাশের মসজিদ থেকে। ত্রিফলা সাদা আলোয় পিচ রাস্তার অন্ধকার দূর হয় এখানে। হাওড়া শহরের শক্ত পিচ রাস্তার ওপর দিয়ে ছোট ছেলেরা জার্সি গায়ে ধুলো পায়ে দ্রুত বেগে সাইকেলের হর্ন বাজাতে বাজাতে চলে যাচ্ছে। শহরের ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে লোকজনেরা ছুটে চলেছেন এদিক থেকে ওদিক। ঘোষালপাড়ার মোড়ের কাছে বড় রাস্তার উল্টো দিকের পথ দিয়ে ঢুকলে পরে বসতি অঞ্চল। ছোট বড় বাড়ি আর আধুনিকতার চূড়ান্ত নিদর্শন হিসেবে পাড়ার আশেপাশে দেখা যায় বিশাল বিশাল সব ফ্ল্যাট বাড়ি। সন্ধ্যার পর শহরের এই ছোট ছোট অংশগুলো আলোর রোশনাইতে ভরে ওঠে। পথে ইতিউতি দেখতে পাওয়া যায় কয়েক জোড়া দোকানহাট। এমন একটা সুন্দর শহরের বুক চিরে এক শনিবারের সন্ধ্যায় ঘোষালদের বাড়ির দিক থেকে ভেসে আসতে থাকলো শোকের আর্তনাদ। আশপাশের দোকানহাটের লোকজনেরা, পথ চলতি মানুষেরা বলা বলি করতে লাগলেন, কিরে, এই ভরা সন্ধ্যায় এমন চিৎকার করে কারা কাঁদে? নিশ্চয়ই বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে। আবার কি হলো? কেউ মারা গেল নাকি? হ্যাঁ, মারা গেলেন। ঘোষালদের বাড়ির বড় বউ তনিমা ঘোষাল মারা গেলেন এই মাত্র। উনি বিয়ে হয়ে এই ঘোষালপাড়ার ঘোষালদের বাড়ির বউ হয়ে এসেছেন তা আজ প্রায় বছর 18 আগে। বিয়ের 2 বছর পর একজন পুত্র সন্তান এবং তার 2 বছরের পর একজন কন্যা সন্তানের জন্ম দেন তনিমা। কিন্তু তারপর থেকে তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে কোনো এক অজানা কারণে। দেশের সমস্ত বড় বড় জায়গায় বহু ডাক্তার, বহু চিকিৎসক চিকিৎসা করেও ওনাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারেননি। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে হতে এতটাই খারাপ হয়ে পড়ে যে উনি শয্যাশায়ী হয়ে পড়েন। আজ প্রায় 11 বছর উনি এভাবেই বিছানার সাথে মিশেছিলেন। বছরের পর বছর কেটে যায়, ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে। আজ 11টা বছর জীবনের সাথে লড়াই করে মারা গেলেন এমন ভর সন্ধ্যের সময়। ভীষণ শোকের মধ্যেও কেউ কেউ ভাবল, যাক, একজন অসুস্থ মানুষ নিষ্কৃতি পেলেন। তবে আহারে, ছোট ছোট ছেলে মেয়ে দুটো
আরে ওরা মানুষ হয়েছে তো ওদের ঠাকুমার রিনার কাছে, তনিমা তো উঠতেই পারতো না। ও তাই নাকি? যাক, তবে শান্তি পেল মেয়েটা। কান্নার আওয়াজ শুনে এইসব আলোচনা করতে করতে ঘোষালদের বাড়ির সদর দরজার সামনে পাড়া প্রতিবেশীরা এসে ভিড় জমিয়েছেন। দূরের আত্মীয় পরিজনের কাছে শোক বার্তা পৌঁছানোর সর্বার্থ চেষ্টা করে চলেছে পরিবার তরফ থেকে। বড় লম্বা গেটের পাশে বসে বৃদ্ধা বিধবা শাশুড়ি হা হুতাশ করছেন। আমার বড় বউ অকালে চলে গেল গো। সবার মরণ হয়, এই বুড়ো দেহটার আর মরণ হয় না গো, আর মরণ হয় না। নিজের প্রতি রাগে নিজের মৃত্যু কামনা করছেন বৃদ্ধা। ভেতরের ঘরে পরিবারের সকলে তনিমার মৃতদেহকে ঘিরে রয়েছে। মৃত্যুর সময় তাকে যে কী পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তা তার মুখের ভঙ্গিতে স্পষ্ট হয়ে রয়েছে। জরাজীর্ণ শরীরে রোগের প্রকোপে ক্ষুদ্র পুতুলের মতো হয়ে গেছে। বিছানার চাদরের সাথে মিশে রয়েছে তার পোকা ধরা শরীর। শেষ মাসটা জুড়ে এতটুকু নড়নচরণ করতে পারেননি তনিমা। তার সেই স্থিরাবস্থার সুযোগ নিতে নিকৃষ্ট পোকারা ছুটে এসেছে তার শরীরকে আরও খানিক ক্ষতবিক্ষত করবে বলে। তার শখের কোমর অবধি বিস্তৃত মাথার চুল কমতে কমতে আজ প্রায় নেই বললেই চলে। কৃষ্ণবর্ণা সুশ্রী তনিমার মৃতদেহ হঠাৎ দেখলে যে কেউ ভয় পেত। মৃতের কোটর অবধি ঢুকে যাওয়া চোখ বন্ধ করে দিয়ে সদ্য মা হারা ছেলেটা এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সরু সরু হাত পাগুলোকে যত্ন ভরে শেষবারের মতো তার মেয়ে ছুঁয়ে দেখে আর অনর্গল কাঁদতে থাকে। এই অবস্থায় ডাক্তার নিয়ে এসে তার ডেথ সার্টিফিকেটটুকু পাওয়ার অপেক্ষা। এর বেশি আর কেউই সেই মৃতদেহকে আটকে রাখতে চায় না। পঞ্চভূতে বিলীন হলে তবেই সম্ভবত এই যন্ত্রণার মুক্তি। বাড়ির দুই বউ দুই বন্ধুর মতো ছিল। আজ এক বন্ধু বিয়োগে শোকাতুর হয়ে ঘরের এক কোণে বসে রয়েছে বাড়ির ছোট বউ রিনা। সব গাড়ির জন্য তোড়জোড় করা, ডাক্তার আসা, কয়েকজন আত্মীয় স্বজন এসে পড়া, এত কিছু একসাথে এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেল যে রিনা সব কিছু বুঝে ওঠার আগেই মৃতদেহ নিয়ে যাওয়ার সময় এসে গেল। শেষবার যখন তনিমাকে সাজানো হচ্ছে, রিনার মনে হলো তার কানের কাছে এসে তনিমা তাকে বলে গেল, কিরে, কি বলছিলাম তোকে মনে নেই? যা তাড়াতাড়ি কর, আমাকে নিয়ে চলে যাবে তো। প্রথমটায় রিনা হক চকিয়ে চারিদিকে একবার দেখে নেয়। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তাহলে রিনা যা শুনছে তা কি মনের ভুল? তনিমার পক্ষে সশরীরে এই কথাগুলো বলা আর কখনোই সম্ভব নয়। নিজের প্রতি অবিশ্বাস ভরে সে অপলক দৃষ্টিতে তনিমার দিকে চেয়ে থাকে। ঠিক তখনই কেউ যেন আবার তার কানের কাছে এসে বলে, রিনা, যাবি না? দিবি না আমাকে আমার বেনারসি শাড়িখানা? ওরা আমাকে নিয়ে চলে যাবে তো। রিনা সম্বিত ফিরে পায়। তৎক্ষণাৎ তার মনে পড়ে বিয়ের পর যখন তনিমা একেবারে সুস্থ ছিল, তখন কথায় কথায় তনিমা একবার বলেছিল, এই রিনা শোন, আমি যখন মারা যাব আমাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় আমার বিয়ের বেনারসি শাড়িটা পরিয়ে দিস তো বোন, একদম সুন্দর করে। বালাই ষাট, ভর দুপুরে কি অলক্ষণে কথা গো দিদি তোমার? অযথা মরার কথা কেন বলো? ও মা, মানুষ হয়ে জন্মেছি, মরবো না নাকি? সে যখন হবে দেখা যাবে, এখন এসব থাক। না রে, ও শাড়ি আমার প্রাণের চেয়েও প্রিয়। আমার ঠাকুরদা তার জমানো টাকা দিয়ে মস্ত এক দোকান থেকে আমাকে কিনে দিয়েছিলেন জানিস। ওনার দেওয়া আমাকে তার শেষ উপহার। আমাকে বড় ভালোবাসেন কিনা। তা বিয়ের বাড়ির নিমন্ত্রণ এলে পড়তে পারো তো? না, প্রাণী ধরে পড়তে পারি না, চোখ ভরে আসে চলে। পড়েছিলাম তো বিয়ের দিন, যা সুন্দর লাগছিল। তোর ভাসুর তো কত প্রশংসা করেছিল। তারপর ওই শাড়ি আর কখনো গায়ে তুলিনি। আবার যখন গায়ে তুলব তখন আর কান্না থাকবে না, বুঝলি? মনে রাখিস কিন্তু। আচ্ছা, এবার থামবে? সেই প্রথম তনিমা তার মনের এই ইচ্ছের কথা রিনাকে জানায়। এরপর সময় পেরিয়েছে। কয়েক বছর পর সে নিজেও অসুস্থ হয়েছে। তবে শেষ এক মাস আগে অবধি প্রায় অনেকবার তনিমা রিনাকে এই শাড়ির কথা মনে করিয়ে দিয়েছে।
শাড়িটা পরিয়ে দিস কিন্তু। প্রতিবার রিনা শুনেছে আর বারে বারে তার চোখ ভিজে গেছে কষ্টে। এত বছর ধরে তনিমা তাকে যে কথাটা মনে করিয়ে দিয়ে এসেছে, আজ এই উপযুক্ত দিনে এসে রিনা সেই কথা ভুলতে বসেছিল। পরপর দুবার এমন ঘটনায় তার মনে পড়ে গেল তনিমার বলা কথাগুলো। সবাই যখন তাকে শেষবারের মতো বিদায় জানাতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন সবার মাঝখান থেকে সবাইকে থামিয়ে বেশ জোর গলায় রিনা বলল, দাঁড়াও, আর একটুখানি দাঁড়িয়ে যাও। ভিড়ের মধ্যে থেকে রিনার স্বামী বিমল বলে, আহা রিনা, বাধা দিও না, আর দেরি করার কি আছে? দাঁড়াও, দিদির শেষ ইচ্ছাটা এখনো মেটানো হয়নি। বাড়ির লোকজনের মধ্যে আলোচনা চলতে থাকে। শেষ ইচ্ছা? তনিমার দুই সন্তান রণদীপ আর রুমেলা যেন ঝাঁপিয়ে পড়ে তার কাকিমার ওপর। মা তোমাকে তার শেষ ইচ্ছেটা বলে গেছিলেন? মা কি তোমাকে শাড়ির কথাটা বলেছিলেন? রিনা বুঝতে পারল যে তনিমা হয়তো কখনো তার মেয়ে রুমেলাকেও বলেছিল তার ইচ্ছের কথা। তাই কারোর কোনো প্রশ্নের জবাব না দিয়ে রুমেলার হাতটাকে ধরে সবাইকে উপেক্ষা করতে করতে দোতলায় ওদের ঘরের দিকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রিনা আর রুমেলা ফিরে আসে লাল টুকটুকে একটা বেনারসি হাতে। বৃদ্ধা শাশুড়ি বাইরের দিকে বসে থাকায় ঘরের ভেতর এতক্ষণ কি হলো জানতে পারলেন না। হঠাৎ ভেতর ঘর থেকে কান্নার রেশ আরও একটু প্রকট হলো। এসে দেখলেন তার বাড়ির বড় বউ শেষ যাত্রায় সেজে উঠেছে। মাথা ভর্তি লাল সিঁদুর, লাল টকটকে বেনারসির বেশে। বৃদ্ধার চোখে এক মুহূর্তের মধ্যে ভেসে ওঠে 18 বছর আগের সেই দিনটার কথা। চারিদিকে শঙ্খধ্বনি, সানাই, উলুধ্বনির সঙ্গে সমাগম করা এক বাড়ির মধ্যে উনি বরণ করে ঘরে তুলে নিলেন তার বাড়ির বড় গৃহিণীকে। পাড়ার কখনো কেউ বলতে পারবে না একদিনের জন্য ছেলের বউদের উনি কষ্ট দিয়েছেন, নিজের মেয়ের থেকে কম করে ভেবেছেন। আজ সেই বৃদ্ধার তনিমাকে প্রথম দিনের মতন করে বিদায় দিতে বুক ফেটে যাওয়াই স্বাভাবিক। মৃতের গায়ের গন্ধকে দূর করতে যে সুগন্ধি আতর ছড়ানো হয়েছে তাতে মাথা ধরে আসার উপক্রম সবার। তার ওপর দীর্ঘ 11 বছরের অসুস্থ এক প্রাণ। আর বিলম্ব না করে সবাই তাড়াহুড়ো করতে থাকলো তার শেষকৃত্যের জন্য। আর এই ক্ষণিকের তাড়াহুড়োই কাল হয়ে দাঁড়ালো তাদের পরিবারের জন্য। বিছানার চাদর আর গদি সহ স্ট্রেচারের ওপর তুলে নিয়ে এগিয়ে চলল বাড়ির ছেলেরা। ঠিক বাড়ি থেকে বেরোবার আগেই এমন একটা ঘটনা ঘটে গেল যার পরিণাম ভুগতে হলো সকলকে। ঘর থেকে বেরোবার সময় রিনার ছেলে রৌনকের হাত লেগে বেনারসির কিছু অংশ স্ট্রেচারের বাইরে এলিয়ে পড়ে। আর এলিয়ে পড়া বেনারসির একটা অংশ গিয়ে আটকে যায় পুরনো সেই লোহার গেটের কোণার সাথে। কেউ খেয়াল করে না শাড়ির একটা কোণের বেশ কিছুটা অংশ ছিঁড়ে যায়। শেষটায় শাড়ির বাকি অংশটা রিনা বাঁচাতে সক্ষম হলেও রিনারও চোখ এড়িয়ে যায় যে শাড়ির একটা টুকরো ছিঁড়ে পড়ে রইল বাড়ির গেটের সাথেই। আর এর জন্য যে পরে কি কি ঘটতে চলেছে তার বিন্দুমাত্র ধারণাও তাদের এখন নেই। সেই ভিড়ের মাঝেই রিনা ছেলের দিকে রূঢ় দৃষ্টিতে তাকায়। হয়তো মনে মনে দুষতে থাকে সে আরেকটু সতর্ক হলো না কেন। এখন কিছু তো আর করার নেই, অনিষ্ট যা হওয়ার ছিল ইতিমধ্যে তা হয়ে গেছে। তবু রিনার বুকের ভেতর যেন একটা আশঙ্কা জন্ম নেয়। একসময় ঘর খালি করে বিদায় নেয় তনিমা। তার সাথে পাড়ার লোকজন, আশেপাশে থাকা আত্মীয় স্বজন সবাই এক এক করে চলে যেতে থাকলো। একসময় গিয়ে সমগ্র ঘোষাল বাড়ি একেবারে খালি হয়ে যায়। রয়ে যান শুধু সেই বৃদ্ধা, রিনা আর রুমেলা। মাকে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে দেখতে চায়নি সে, তাই আর কেউ জোর করেনি রুমেলাকে। তিনজন মিলে ঘরের টুকিটাকি কাজ করতে করতে চোখের জল ফেলতে থাকে। কথায় কথায় রিনা বলে, মা, একটা খারাপ ব্যাপার হয়েছে, সব লোকের মাঝে আপনাকে আর বলিনি। এখনো আর কি খারাপ বাকি আছে ছোট বৌমা? এই পর্যন্ত বলে একবার দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধা আবার বলেন, এত পাপ করেছি জীবনে, মেয়েটাকে আমার চোখের সামনে দিয়ে নিয়ে চলে গেল, তবু আমার মরণ হয় না কেন বলতে পারো?
মা, আর অলক্ষণে কথা বলবেন না দয়া করে। কি ঝড় যাচ্ছে আপনি তো জানেন, তবু এইসব এখনই কেন বলা বুঝি না আমি। বলে কি আর সাধে? এইটুকু বয়সে যাকে নিয়ে এসেছি তার এই পরিণতি দেখি কি করে বলো দেখি। দিদিকে নিয়ে যাওয়ার সময় দিদির বেনারসির কিছুটা ছিঁড়ে গেছে গেটের ওই কোণায় লেগে। রুমেলা এতক্ষণ কোনো কথা বলেনি, নিজের মনেই ঘরের টুকটাক অংশ পরিষ্কার করায় ব্যস্ত ছিল। মায়ের ওষুধপত্র নেড়ে ঘেঁটে দেখছিল, কিন্তু এই কথা শোনায় তার ব্রত ভাঙল। বেশ খানিকটা জোর গলায় সে নিজের প্রতিক্রিয়া দেখালো। কি? মায়ের শাড়ি ছিঁড়ে গেছে? আহা, শান্ত হ। শান্ত হব? তোমরা জানো না ওটা মায়ের কত প্রিয় ছিল? দিদি ভাই থামো, কথা বাড়িও না। বাড়িতে একটা বড় দুর্ঘটনা ঘটলে এমন ছোটখাটো বিপদ আপদ কত হয়, এতে তোমার আমার কারুর কিছু করার নেই। সব মেয়ের শখের হয় তার বিয়ের শাড়ি গয়না। আমার পক্ষে কিছু করা সম্ভব হলে এমন ছেঁড়া কাপড়ে বিদায় জানাতাম না রে মা। কেঁদো না দিদি ভাই, অনেক কেঁদেছ, এবার একটু থামো। এক আধারে নীরব নিশীতে শহরের কোনায় এক বাড়ির ভেতর দিয়ে যে ঝড় বয়ে গেল তার প্রমাণ রেখে গেল প্রতিটা ঝড় শেষের অগোছালো ধুলোবালির মতো। কেউ জানতে অবধি পারল না শাড়ির যে অংশটুকু ছিঁড়ে ছিল তার টুকরোটা রয়ে গিয়েছিল ঘোষাল বাড়ির লোহার গেটের ফাঁকের মধ্যেই। আমরা জীবিতকালে নিজের সবচেয়ে পছন্দের জিনিসটা অন্য কাউকে প্রাণে ধরে ছুঁতে দিতে পারি না, যা আমাদের তার সর্বার্থকরণে কেবল আমাদের হয়েই থাকবে, এই আমাদের দৃঢ় চাওয়া। তবে আজ তনিমার প্রাণাধিক প্রিয় শাড়ির টুকরো সে ফেলে পরলোকে যায় কিভাবে? ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সমস্ত নোংরা আবর্জনা ধুলোবালি কাদা ধুয়ে পরিষ্কার করে দিল বাড়ির উঠোন, ধুয়ে দিয়ে গেল শেষ পদচিহ্নটুকুও। বাড়ির সদর দরজা খোলাই রেখেছিলেন রিনি। বৃষ্টি নামায় রুমেলাকে বলল, রুমেলা, মা যা না রে, দরজাটা একটু বন্ধ করে দিয়ে আয় না মা। যাই। রুমেলা ঘর থেকে বেরিয়ে গেল দরজা বন্ধ করতে। সদরের কাছে যেতেই তার মনে হলো বাইরের এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে তাদের বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কোনো ভদ্রমহিলা। বৃষ্টির দাপটে রাস্তার সাদা আলোতে ভালো করে বুঝতে পারছে না ভদ্রমহিলার মুখশ্রী, আর এও বোধগম্য হচ্ছে না অহেতুক সে বৃষ্টির মধ্যে ভিজছে কেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে বেশ খানিকটা পর্যবেক্ষণ করেও যখন কিছু বুঝতে পারল না, তখন মনে মনে ভাবল, ধুর, কে না কে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন আমার শোক দেখতে এসেছে। এই বলে দরজা বন্ধ করতে উদ্যত হলো। দরজার অল্প একটু ফাঁক দিয়ে যখন রাস্তাটুকু দেখা যাচ্ছে, তখন ওইটুকু সময়ের মধ্যেই ভদ্রমহিলা অদ্ভুতভাবে এসে পৌঁছে গেলেন ঘোষালদের বাড়ির দরজার সামনে। সেই ভদ্রমহিলা রুমেলাকে দরজা বন্ধ করতে দেখে বাধা দিলেন। রুমেলা প্রচণ্ড অবাক হয়ে আর ভয় পেয়ে দরজা ছেড়ে দুপা পিছিয়ে এসে দাঁড়ায়। তার হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেয়েছে অনেকটা, এই ভেবে যে এত তাড়াতাড়ি কেউ কিভাবে এতটা দূরে চলে আসলো, দরজার ওপাশেই বা কে দাঁড়িয়ে রয়েছে। তাকে আরও অবাক করে দিয়ে দরজার ওপাশ থেকে একটা ক্ষীণ গলার শব্দ ভেসে এলো, আমার বিয়ের বেনারসিটা ছিঁড়ে ফেললি তোরা? বাকি টুকরোটা কই গেল? খুঁজে দে আমায়। কয়েক মুহূর্তের জন্য রুমেলার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না। প্রচণ্ড ভয় পেলে গোটা পৃথিবী থমকে যাওয়ার মতো যে অনুভূতিটা হয়, বছর 13 রুমেলা সেই অনুভূতিটা অনুভব করছে। একটু আগে সে শুনে এসেছে শাড়ি ছিঁড়ে যাওয়ার কথা, এখন কেউ একজন এসে সেই বিষয়েই কথা বলা শুরু করেছে, যার পক্ষে ব্যাপার জানা সম্ভবই না। কোনোভাবে নিজের মধ্যে অনেকটা সাহস সঞ্চয় করে রুমেলা চিৎকার করে তার ঠাম্মি আর কাকিমাকে ডাক দেয়, কাকিমা, ঠাম্মি, কোথায়? রুমেলার বুঝতে বাকি রইল না দরজার ওপাশে কে এসে দাঁড়ালো, আর কিভাবেই বা এত তাড়াতাড়ি এসে দাঁড়ালো। বাকি কথাটুকু শেষ করতে পারার আগেই
অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল বছর 13-র ছোট্ট রুমেলা। বাইরে থেকে রুমেলার কণ্ঠস্বর শুনতে পেয়ে মেঝেতে লুটিয়ে পড়া রুমেলাকে জড়িয়ে বুকের মধ্যে কাছে টেনে নেন রীনা দেবী। সদ্য মাহারা মেয়েটার জন্য দুশ্চিন্তায় আর্তনাদ করে ওঠেন বৃদ্ধা ঠাকুমা। ওগো, কি হলো গো মেয়েটার? এ কি বিপদ নেমে এলো বলো দেখি। হ্যাঁ মা, আপনি এক মগ জল নিয়ে আসুন। সবাই দাহ কাজে গিয়েছে, বাড়িতে কেউ নেই। আপনি এখন আর এমন করবেন না। বৃদ্ধার এনে দেওয়া জল রুমেলার চোখে মুখে ছিটিয়ে দিয়ে তার মাথাটা কোলে শুয়ে নিয়ে বসে থাকেন রীনা দেবী। কি কুক্ষণে যে ওকে এখানে পাঠিয়েছিলুম, ঈশ্বর, আর শাস্তি দিও না তুমি ওকে। এখন কাকে ডাকবো গো? হ্যাঁ হ্যাঁ, আত্মীয় স্বজনরা এত দূরে থাকে যে কেউই প্রায় এসে পৌঁছতে পারলো না। যারা আসতে পারলো তারাও তো কেউ বাড়িতে নেই, সব তো গেছে শ্মশানের কাজে। কাকে ডাকলে এখন পাবো গো? কাকে ডাকলে পাবো? রীনা আফসোস করতে থাকলো। তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রুমেলার সাথে কি ঘটেছে এ বিষয়ে তারা কোনো রকমভাবেই অবগত নয়। শুধু তাদের অনুমান, রুমেলা মায়ের শোকে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেছে হয়তো। তবে চিৎকার করে আমাদের ডাকলো কেন? তবে কি ও ভয় পেয়েছে কোনো কারণে? 7-5 ভাবতে ভাবতে রুমেলার মাথায় হাত বুলিয়ে দেন রীনা দেবী। তাদের এই অনুমান মিথ্যে প্রমাণিত হয় রুমেলার জ্ঞান হওয়ার পরেই। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে। কাকিমা, মা এসেছিলেন। বৃদ্ধা ঠাকুমা আর রীনা দুজনের কেউই প্রস্তুত ছিলেন না এই জাতীয় কোনো কথা শুনবেন বলে। তাদের বিস্ফারিত চোখ আর অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল তাদের জন্য এক মুহূর্তের মধ্যে দুনিয়াটা যেন স্তব্ধ হয়ে গেছে। অবিশ্বাস্য আর ভয় মিশ্রিত করুণ কণ্ঠে রীনা বলে, কি? মায়ের শাড়ির একটা টুকরো এদিকে ওদিকে কোথাও পড়ে রয়েছে। মা ওটাই নিতে এসেছিলেন। কিছু বলছিল তোকে? মা সম্ভবত খুব রেগে গিয়েছেন। মায়ের এই গলার স্বর আমি চিনি না। কি প্রচণ্ড ভারী আর কর্কশ গলা তার। জন্ম থেকে কখনো তাকে হাঁটতে চলতে দেখিনি, আজ দেখলাম। রুমেলার বলা কথাগুলো রীনাকে গভীরভাবে ভাবায়। তাকে জড়িয়ে সেখানেই কিছুক্ষণ বসে থাকে তারা। হয়তো ভুল দেখেছিস রে মা। এখন তোর মা কিভাবে আসবে বল? না গো, আমি সত্যিই দেখেছি, বিশ্বাস করো তোমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস করছি তোমায়। যাও, ঘরে গিয়ে বসো। রীনা আর বৃদ্ধা একে অপরের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। বাকিটুকু সময় তাদের আর কোনো কথা হয় না। স্তব্ধতা ভাঙে বাড়ির বাকি সদস্যদের আগমনে। বৌমা, কাজগুলো সেরে নাও, ওদের হাতে একটা করে মিষ্টি দিও। আমি বরং ঘরে যাই দিদি ভাইকে নিয়ে। বাড়ির বাকি সদস্যরা ফিরে এলে ঘরে গিয়ে বিমল আর রৌনককে সব কথা খুলে বলে রীনা। সব শুনে বিমল জানতে চায়, এ তো ভারী চিন্তার বিষয়। মেয়েটা মায়ের শোকে আদৌ ভুল দেখলো নাকি সত্যিই ওর সাথে কিছু খারাপ হলো, এ তো জানতেও পারা যাবে না। যাকে যদি সত্যি ধরে এগোই, তোমরা খোঁজাখুঁজি শুরু করেছো নাকি? না, সেভাবে তো দেখিনি, সুযোগ পাইনি আসলে। বিপদ এখনো পিছু ছাড়লো না দেখছি। প্রতিটা দীর্ঘশ্বাসে এক একবার নতুন করে ভয় আর উদ্বেগের সঞ্চার হয় সকলের মধ্যে। রাতে খাওয়ার মতো পরিস্থিতি থাকে না কারোর, এক টুকরো শাড়ি খোঁজার মতো মানসিকতাও আর থাকে না কারোর। প্রত্যেকেই শোকাচ্ছন্ন। কিছু সময় পরিবারের 7 জন সদস্য একসাথে কথাবার্তা বলার পর নিজেরা যে যার মতো ঘরে চলে যায়। খালি দালান জুড়ে ছড়িয়ে থাকে কিছু ধুলোবালি, আর সবার চোখের আড়ালে চলে যায় ছেঁড়া কাপড়ের একটা টুকরো। রাতে ঘুম আসে না রীনার। এপাশ ওপাশ করতে করতে শুয়ে থাকে কেবল। পাশের ঘরে বেঘরে ঘুমায় বৃদ্ধা ঠাকুমা। বৃদ্ধা ঘুমের মধ্যে এক আশ্চর্য স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে বৃদ্ধা নিজেকে আবিষ্কার করেন নিদ্রারত অবস্থায়।
উনি দেখেন যেভাবে এখন তিনি শুয়ে আছেন তার ঘরের বিছানায়, স্বপ্নের মধ্যেও ঠিক ওই একই ভঙ্গিতে তিনি শুয়ে আছেন। ঘরের ছোট সবুজ আলোটা কয়েকবার দপদপ করতে করতে একেবারে নিভে গেল। মা, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, আপনি জানেন? বৃদ্ধার মাথার কাছে এসে কেউ যেন তাকে বলে চলেছে। অন্ধকারে তার চোখ, মুখ, হাত, পা কিছুই দেখা যায় না, শুধু একটা গভীর কালো অবয়ব স্পষ্ট হয়ে ওঠে। বৃদ্ধার প্রচণ্ড অস্বস্তি হতে শুরু করে। অবয়বটা এবার মাথার সামনে এসে বৃদ্ধার মুখের সামনে হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ে। এই সংসারের থেকে কি বা চেয়েছিলাম আমি? একটা শাড়ি, আমার নিজের শাড়ি। সেই স্বাদটুকু পূরণ হলো না আমার। কালো অবয়বটা কাঁদতে কাঁদতে বাকি কথাগুলো শেষ করে। ততক্ষণে নিদ্রারত বৃদ্ধার এটা বুঝতে আর বাকি থাকে না যে সামনে কে এসে দাঁড়িয়েছে এবং কেনই বা তার অকাল আগমন ঘটেছে। বৃদ্ধার মুখ, নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাথার উপর ঘূর্ণায়মান পাখার হাওয়াতেও তার অস্বস্তি কমছে না, বরং উত্তরোত্তর তা বেড়ে চলেছে। বহু কষ্ট করেও বৃদ্ধা চোখ খুলতে পারেন না। বন্ধ চোখের স্থির মণি দুটো ক্রমাগত চেষ্টা করে চলেছে এই মায়ার পৃথিবী থেকে বেরিয়ে আসতে। তবু কোনো এক আশ্চর্য শক্তি যেন তার সমস্ত স্বাভাবিক কাজ থেকে তাকে আটকে রেখেছে। শত চেষ্টার পরেও তার চোখ দুটো খোলে না, হাত পার নড়নচড়ন হয় না। তার জীবন্ত আত্মাকে আটকে রেখে কোন পাশবিক নির্যাতন চলছে সে বুঝে উঠতে পারে না। সমস্ত ঘর ভরে উঠেছে এক গাঢ় আতরের গন্ধে, যে গন্ধে কয়েক মিনিট থাকা দুষ্কর। তনিমা কেঁদে চলেছে তার মুখের সামনে বসে। বৃদ্ধা জানেন এই তনিমা তার বাড়ির লক্ষ্মী, তার আদরের পুত্রবধূ। এই কিছুমাত্র আগে তার দাহকার্য সম্পন্ন হয়েছে। তার ইচ্ছে করছে এক দৌড়ে এই মায়া জগৎ থেকে বেরিয়ে আসতে, তবু ততক্ষণে তা আটকে থাকলো যতক্ষণ না তনিমা তার কথাগুলো বলে ঘর ছেড়ে বেরোয়। মা, আমার শাড়ির অংশটুকু আপনারা আমাকে দিয়ে দিন। আমি যার এভাবে বারবার আসতে পারছি না। মা, আমার খুব কষ্ট হচ্ছে। তনিমা ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তের মধ্যেই বৃদ্ধা আবার তার স্বাভাবিক চেতনা ফিরে পান। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকান। প্রচণ্ড ভয় পেয়ে চোখ মেলে তাকানোর পর কিছু সময় পুরো ঘটনাটা যে একটা নিছক স্বপ্ন, এইটুকু আত্মস্থ করতেই লেগে যায়। বৃদ্ধাও এর ব্যতিক্রম হলেন না। প্রথমটায় তিনি নিজেকে সামলে উঠে বসলেন, বিশ্বাস করানোর চেষ্টা করলেন যে না, এতক্ষণ ঘটে চলার ঘটনার কোনোটাই সত্যি নয়। কিন্তু পরমুহূর্তেই তিনি অনুভব করলেন সেই ঘরের মধ্যে আতরের গন্ধ তখনও ভেসে বেড়াচ্ছে। এর ব্যাখ্যা তিনি নিজেকে কি দেবেন ভেবে পেলেন না। গলার কাছটায় কি যেন একটা আটকে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনার। চেয়ে দেখলেন ঘরের সবুজ আলোটাও নিভে রয়েছে। না, আর এক মুহূর্ত এখানে থাকা তার পক্ষে সম্ভব না। দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন বৃদ্ধা। ঘর থেকে বেরিয়ে এসে দেখেন বাইরে আলো ফুটতে শুরু হয়েছে। সদ্য কোনো এক অন্ধকার জগৎ থেকে আলোর জগতে এসে একটু শান্তির নিঃশ্বাস নিতে পাচ্ছেন এবার। বয়সকালে ঠান্ডা লেগে যাবার ভয়ে ঘরের সব কটা জানলা দরজা বন্ধ থাকায় ভোরের আলো তার ঘরে প্রবেশ করতে পারেনি। হয়তো এই অন্ধকারের সুযোগেই পেছন থেকে রণদীপ মানে তিমিরের বড় ছেলে এসে বৃদ্ধা ঠাকুমাকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। ঠাম্মি, তুমি এত ভোরে রাতে ঘুমাওনি? যাও শুয়ে পড়ো, শরীর খারাপ করবে তো। না না না, ও ঘরে আমি আর একা যাব না। রণদীপ বেশ অবাক হয়। যাবে না? কি হয়েছে? তোর মা এসেছিল। কি সব যে বলছো! আমার মাকে নিয়ে এসব রটাবে না, বলে রাখছি। কিন্তু বয়স হচ্ছে, তাই এমন শোক সহ্য করতে পারছো না। যা না, যা নিজে গিয়ে দেখ না, ঘর ভরে আছে আতরের গন্ধে। তাতে কি প্রমাণ হয়? হ্যাঁ, মা ভূত হয়ে এসে তোমাকে ভয় দেখাচ্ছে। এসব ফালতু কথা থামাও, বলে দিচ্ছি। কিন্তু আমি তোর মাকে দেখেছি, ও বারবার আসছে। ওর শাড়ির যেখানটায় ছিঁড়ে গেছে ওই টুকরোটা নিয়ে যেতে। হ্যালুসিনেশন বলে এটাকে। হয় খারাপ স্বপ্ন দেখেছো, না হলে হ্যালুসিনেট করছো। এমনটা হওয়া স্বাভাবিক। একজন মৃত মানুষ কি তার শাড়ির ছেঁড়া টুকরো কখনো চাইতে আসতে পারে?
নিজেই ভেবে দেখো। কাল রাতে তোর বোনও। ওর বয়স কম, জন্ম অবধি কখনো মাকে হেঁটে চলতে দেখেছে ও? যে মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ওর এসব মনে পড়বে? ওর কথায় এত গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমি বুঝিয়ে দেবো ওকে। আর শোনো, ওর সামনে এসব কথা তুমি তুলবে না, বাড়ির কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলবে না। হতে পারে কাল বোনের কথাতেই তোমার মনের মধ্যে এই ধারণা, এই ভাবনাটা বসে গেছে, তাই মাকে দেখেছো। বৃদ্ধা আর কথা বাড়ালেন না। নাতিটার কাছে যুক্তি আছে, আর ওনার কাছে আছে প্রমাণ। সবটুকু যদি স্বপ্নও ধরে নেওয়া হয়, তবুও এই ঘর ভর্তি হয়ে থাকা গন্ধের কোনো যুক্তি হয় না। রণদীপ একটু বিরক্তই হয়েছে সম্ভবত। শহরের বুকে দাঁড়িয়ে কাছের মানুষের মৃত্যুর পর কেই বা চায় সবাই তার প্রিয়জনকে ভূত বলুক? কে চায় তার প্রিয়জন সবাইকে ভয় দেখাচ্ছে এই কথাটা মেনে নিতে? রণদীপ চলে গেলেও বৃদ্ধা আর নিজের ঘরে গেলেন না। দালানে রাখা ডাইনিং টেবিল চেয়ারে গিয়ে বসে রইলেন আর অপেক্ষা করতে থাকলেন সবার ঘুম ভাঙার। কেউই যে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এমনটা নয়, সুতরাং সেদিন ঘোষাল বাড়িতে সকাল হলো অন্য সব দিনের চেয়ে খানিক তাড়াতাড়ি। রিনাকে দেখে প্রাণ ফিরে পেলেন বৃদ্ধা। ওকে ডেকে বললেন তার গত রাতের সব অভিজ্ঞতার কথা। মা, এই ব্যাপারটা বাড়াবাড়ি হওয়ার আগেই আমাদের শাড়ির টুকরোটা খুঁজে পাওয়া দরকার। রিনার কথা মতো খোঁজাখুঁজি শুরু হলো। রুমেলা, রিনা আর বৃদ্ধা ঠাকুমা তিনজন মিলে এদিক ওদিক খুঁজতে আরম্ভ করলেন। কিন্তু ঘটনাটা ঘটে যাওয়ার পর পেরিয়ে গেছে এতগুলো ঘন্টা। তার মাঝে চলেছে গতরাতে প্রবল ঝড়, ধুলোবালির মতো কোথায় উড়ে গেছে একটা টুকরো, সে কি আর কারোর নজরে আছে? এ যেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো অবস্থা। তাও আর বেশি বিপদ যাতে না হয় সেই আশঙ্কা থেকে তিনজন মিলে খোঁজাখুঁজি করতে লাগলো। গেটের কাজটা ভালো করে দেখ রুমেলা। আমি বাইরেটা একটু দেখে আসি কেমন। বুড়ো বয়সে আর কি কি দেখাবে ঈশ্বর, আর কি কি দেখাবে। কাকিমা, এখানে তো কিছুই নেই। নেই আবার কি কথা শুনি? ঘর থেকে কোথাও যাওয়া হয়েছে যে খুঁজে পাওয়া যাবে না? আর যদি খুঁজেও পাওয়া যায়, তারপর কি করণীয়? ঠিকই তো, এই কথাটা তো রিনা বা ঠাকুমা কেউই ভেবে দেখেনি। তারা নিজেরাও জানে না এরপর কি করতে হবে। রুমেলার প্রশ্নে অবাক হয়ে তাকায় রিনা। ঠিকই তো, তারপর কি করতে হবে এ তো জানি না। মা, আপনি বলতে পারেন? গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে, নয়তো পুরোহিত ডেকে তাকেই জিজ্ঞেস করতে হবে। কিন্তু পরের কথা পরে, আগে যা খুঁজছো সেটা খোঁজো। সবাই আবার মন দেয় নিজের কাজে। এরই মধ্যে রৌনক আর রণদীপ একসাথে কথা বলতে বলতে নেমে আসে দোতলা থেকে। রণদীপ ওদের কাজকর্ম দেখে আর সকালে ঠাম্মির বলা কথাগুলো মনে করে অনুমান করতে পারে হয়তো এদের এই সব কাজকর্মের সাথে কোনো না কোনোভাবে তার মা জড়িয়ে আছে, যা তার কাছে অত্যন্ত খারাপ এবং বিরক্তিকর একটা বিষয়। কাজেই অত্যন্ত রেগে গিয়ে রণদীপ প্রতিবাদ জানায়। তোমরা একজন সদ্য মরে যাওয়া মানুষকে নিয়ে এরকম চিন্তা করতে পারছো কি করে? একবারের জন্য কষ্ট হচ্ছে না তোমাদের? রিনা আর রুমেলা হতভম্ব হয়ে পড়ে রণদীপের কথায়। দাদা ভাই, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। রন, বাবা আয় বস, মাথা গরম করিস না। সকালে ঠাম্মি, তারপর তোমরা, কি শুরু হয়েছে বাড়ি জুড়ে? আস্তে কথা বলো রন, আমরা কেউ তোমার মাকে বা তোমাকে কষ্ট দিতে চাই না, আর তার জন্যই আমরা চেষ্টা করছি সেটা খোঁজার। আমি বলছি তোমাকে, সবটুকু তুমি জানো না। আমার জানার কোনো ইচ্ছেও নেই। মা বাড়ির মধ্যে এসে বাড়ির লোকজনদের ভয় দেখাচ্ছে, এ ধরনের অযুক্তি কুযুক্তি কথা বন্ধ করে দিলেই আমার আর কোনো সমস্যা নেই। রণদীপের কথা শেষ হয় না, তার কথার মাঝেই বাঁধা হয়ে দাঁড়ায় অদ্ভুত একটা ঘটনা। দোতলার যে ঘরে সুস্থ অবস্থায় তনিমা আর তার স্বামী থাকতেন, সেই ঘর থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলার আওয়াজ শুরু হয়েছে। যেন কেউ কাছাকাছি যা দেখতে পাচ্ছে তাই ছুঁড়ে মাটিতে ফেলছে। জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড সেখানে উপস্থিত পাঁচজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। ও বৌমা, ওপরে কিসের এত আওয়াজ হচ্ছে গো? হ্যাঁ, এমন আওয়াজ হচ্ছে কেন ওপরে? রুমেলা, তোর বাবা কাকা উপরে আছে না? রন, শিগগির আয়।
5জন মিলে দৌড়ে ছুটে যায় দোতলায়। সবার আগে 2 ভাই, আর শেষে ধীরে ধীরে আসেন বৃদ্ধা। বাড়ির বড় 2 ছেলে বৃদ্ধা ঠাকুমার নিজের সন্তানেরা অমল আর বিমল যে যার মতো নিজের কাজে ব্যস্ত। অমল গোটা ঘটনায় সবচেয়ে বেশি শোকাহত। তার কোনো দিকেই মন নেই, অন্যমনস্ক হয়ে কি যেন ভেবে চলেছে সারাদিন। কয়েকবার ডেকেও সাড়া পাওয়া গেল না অমলের। এই মুহূর্তে যে কাজটা সবচেয়ে বেশি জরুরি সবাই সেই দিকেই মনোনিবেশ করল। ওপরে উঠে ওদের এক মুহূর্ত দেরি হয় না সেই আওয়াজটার উৎসস্থল খুঁজে পেতে। তনিমার ঘরে গিয়ে যা দেখেন তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। একতলা থেকে দোতলা আসার সময়টুকুর মধ্যে সেই ভীষণ আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেছে। তবু একটু আগে যেই ঘরের ভেতর কোনো দুর্যোগ বয়ে গেছে তার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্র। একটা এত বড় ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে সম্পূর্ণভাবে। কাঁচের বড় ফুলদানি থেকে শুরু করে ল্যামিনেশন করা একটা বড় ছবি, বইয়ের তাকের সমস্ত বই থেকে শুরু করে বিছানার বালিশ চাদর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝের মধ্যে। এমনকি ঘরের 2টো টিউবলাইটের একটা ভেঙে পড়ে আছে। এই পর্যন্ত হলেও বিষয়টা সামলানো যেত, কিন্তু তাদের চোখের নিমেষে ঘটে গেল আরও কিছু ঘটনা। সবাই ঘরের দরজা পর্যন্ত এসে এমন লণ্ডভণ্ড হয়ে যাওয়া ঘরে ঢুকতে যাবে, ঠিক এমন সময় তাদের চোখের সামনে আলমারিটা দাউ দাউ করে জ্বলে উঠল। কি সর্বনাশ হলো গো! রণদীপ কি করবে বুঝতে না পেরে হঠাৎ দৌড়ে সামনে এগিয়ে যেতেই কাঁচের টুকরো তার পায়ের মধ্যে গিঁথে রক্ত বেরিয়ে এলো। দাদা ভাই, দাদা ভাই, কি করছিস তুই? রৌনক রণদীপের পেছনে ছুটে গিয়ে ওকে দরজার সামনে টেনে আনে। রক্তে রাঙা পায়ের ছাপে সারা জায়গা লাল হয়ে যায়। আগুনের লেলিহান শিখা ওপরে উঠতে থাকলে রিনা আর বৃদ্ধা ঠাকুমা বাড়ির 2জন বয়োজ্যেষ্ঠ ছেলেদের ডাকাডাকি শুরু করেন। রুমেলা, রৌনক, রিনা যতটা সম্ভব দূর থেকে দাঁড়িয়ে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে বাকিরা সবাই দোতলা থেকে আসা চিৎকার শুনে এসে উপস্থিত হলে আরও তাড়াতাড়ি জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টায় উদ্যত হয়। বিপদ যখন আসে, একের পর এক বিপদকে ডেকে নিয়ে আসে তারই জলজান্ত প্রমাণ ঘোষাল পরিবার। তার চেয়েও বেশি অবাক হতে হয় এটা দেখে যে একজন মানুষ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো যে পরিবারে কাটিয়েছিলেন, আজ মৃত্যুর পর কিভাবে এই সকল মানুষেরই শত্রু হয়ে উঠেছেন, এমনকি নিজের সন্তানেরও। এমন ঘটনা তারা সত্য বলে বিশ্বাস করতে পারত না যদি না নিজেরা এর সম্মুখীন হতো। এই সকল মানুষের মনে বারবার প্রশ্ন আসে, তবে কি সত্যি মৃত্যুর পর মানুষ এই জগতের সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করে এগিয়ে যেতে পারে? জল দিয়ে বারবার আগুন নেভানোর চেষ্টা করতে করতে মিনিট কয়েকের মধ্যে তা নাগালের মধ্যে চলে আসে। হঠাৎ আসা ঘূর্ণাবর্ত যেভাবে সব কিছু তছনছ করে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে চায়, তনিমা সেইভাবে বারবার নিজের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছিল। কখনো নিজের মেয়ের সামনে এসে, কখনো বৃদ্ধার কাছে এসে, কখনো নিজের সাধের আলমারিতে আগুন লাগিয়ে দিয়ে। আগুন নেভানো গেলেও আগুনের ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল তার কোনো ক্ষতিপূরণ হয় না। আলমারির বাইরের দিক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তো হয়েইছিলই, শুধু তাই নয়, আলমারির ভেতরে তনিমার সমস্ত শাড়ি পুড়ে গিয়েছিল, তার পছন্দের সমস্ত গয়না ক্ষতিগ্রস্ত হয়েছিল। আগুন নেভানো গেলে রিনা ও ঠাকুমা, রৌনক এবং রুমেলা ব্যস্ত হয়ে পড়ল আহত রণদীপকে নিয়ে। রন বাবা, কেন গিয়েছিলি বলতো দেখি? একটার পর একটা ক্ষতি হয়েই চলেছে আমাদের। আচ্ছা, এত কিছু কথা না বলে দাদার পায়ের দিকে তাকাও, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, আমি নিজেই আস্তে আস্তে সব কাজ বার করে নিতে পারবো, কষ্ট হচ্ছে না আমার। কিন্তু এটাই আমি চোখের সামনে কি দেখলাম কাকিমা, ঠাম্মি, তোমরা বলো না, এটা কি হলো? বলেই ছিলাম তোকে, আমরা পৃথিবীর খুব অল্প জিনিসই চোখে দেখতে পাই, আর তাকেই গোটা একটা সত্যি বলে ধরেই নি। কিন্তু এর বাইরেও যে একটা অজানা সত্যি থাকে, তাকে আমরা গুরুত্ব দিতেই চাই না। যাক, এসব ভারী ভারী কথা বলার সময় এটা নয়, আমাদের আরো সতর্ক থাকতে হবে। তারা কেউ জানল না এই ইহজগৎ ছেড়ে যাওয়ার কি মরিয়া কামনায় তনিমা তার শেষ ইচ্ছাটুকু মিটিয়ে নিতে পাগলের মতো চেষ্টা করে চলেছে। তার ভালো খারাপের বোধটা হারিয়ে গেছে। কালো ছাই আর গলে যাওয়া লোহার পাশাপাশি রণদীপের পায়ের রক্তাক্ত ছাপ পড়ে রইল ঘর জুড়ে। একটা বিশ্রী পোড়া গন্ধ মিশে রইল দোতলা জুড়ে।
সেই রাতে ঘটল আরও এক ভয়ঙ্কর ঘটনা। বিকেল গড়িয়ে সন্ধ্যের সাথে প্রচণ্ড ঝড়, সাথে উদ্দাম বৃষ্টি শুরু হলো। বৃদ্ধা অনেক খোঁজাখুঁজির পরও যখন রিনাকে খুঁজে পেলেন না, বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে রিনার খোঁজ শুরু করেন। দিদি ভাই, দাদু ভাইরা আছো নাকি? রিনা কোথায় আছে জানো? কেন, মা রান্নাঘরে নেই? ছাদে? না তো, সে কখন থেকে ডাকছি, সাড়াই দেয় না। দাঁড়াও, আমি বাইরে উঠোনের দিকটা আর বাগানের দিকটা একটু দেখে আসি। রুমেলা তার কাকিমাকে খুঁজতে সবার আগে দরজা খুলে বাইরে বেরোয়, কিন্তু দরজা খোলার সাথে সাথে রুমেলার ভয়ার্ত চিৎকারে সবাই চমকে ওঠে। কাকিমা! কি হলো গো? দিদি ভাই চেঁচায় কেন? বোন, কি হয়েছে? সবাই দৌড়ে ছুট রুমেলার ঘরে। বাইরে বেরোতেই যে ভয়াবহ দৃশ্য তারা দেখে, তাদের পায়ের তলার মাটি যেন সরে যায়। উঠোনের মাঝ বরাবর 2 হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসে আছেন রিনা। তার হাত দুটো হাঁটুর ওপর রাখা, খোলা চুলের কিছু অংশ মুখের সামনে এসে পড়েছে, আর শাড়ির আঁচল কাঁধ থেকে খুলে লুটিয়ে পড়েছে তার সামনের মাটিতে। খুব আবছা আলোয় মুখে এসে পড়া চুলের ফাঁক থেকে যতটুকু দেখা যাচ্ছে, তাতে করে তার পৈশাচিক ভঙ্গিটা স্পষ্ট হয়ে রয়েছে। তার স্থির দৃষ্টি গিয়ে পড়ছে সামনে দাঁড়িয়ে থাকা 3 জনের ওপর। তাদের দেখতে পেয়ে মুখের হাসিটা ঠোঁটের কোণ অবধি গিয়ে পড়েছে। তোদের বাবাদের খবর দে, সর্বনাশের আর কিছুই বাকি নেই। বৃদ্ধার হাত পা কাঁপতে শুরু করেছে ইতিমধ্যে। তাকে শক্ত করে ধরে রয়েছে রুমেলা। বাতাসটা ক্রমশ ভারী হয়ে আসছে বলে মনে হচ্ছে। বৃদ্ধার এই রকম অবস্থা দেখে রিনার ভেতরে থাকা পিশাচের ভীষণ আনন্দ হয়। আনন্দে আত্মহারা হয়ে পিশাচটি ক্ষীণ স্বরে হাসতে হাসতে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। রিনাকে এই অবস্থায় দেখে রৌনক বা রুমেলা কেউই তার কাছাকাছি যাওয়ার সাহস পায় না। তারা দূরে দাঁড়িয়ে ভয় আড়ষ্ট হয়ে থাকে। কিন্তু রিনা তার নিজের মধ্যে নেই। সে কি করছে, কেন করছে, সে নিজেও জানে না। পাগলের মতো সে দৌড়ে বেড়াতে শুরু করে, কখনো উন্মত্তের মতো হাসতে থাকে। তার প্রতিটা পদক্ষেপে একবার একবার করে আঁতকে ওঠে দূরে অসহায় দাঁড়িয়ে থাকা 3 জন। রিনা কয়েকবার চিৎকার করে বাড়ির ভেতরের পাইপলাইন বেয়ে ওপরে উঠতে চাইলে রৌনক দৌড়ে গিয়ে বাকিদের ফোন করে সবটা জানায়। বৃদ্ধা সাহস করে এগিয়ে আসে রিনাকে থামাতে। বৌমা, আমার কথাতে একটিবার শোনো। এতক্ষণ পরেই প্রথম রিনা কথা বলে, কিন্তু এই কণ্ঠস্বর রিনার তো নয়, বরং সেই দানবী কণ্ঠ ছিল অতি কর্কশ। আমাকে আটকাতে আসার চেষ্টাও করিস না, একেবারে মেরে ফেলবো। রিনার মতো শান্ত নম্র মেয়ে যে কখনো এইভাবে কথা বলতে পারে, এ তার বিশ্বাস হয় না। তিনি নিশ্চিত তনিমার অতৃপ্ত আত্মা নিজের অস্তিত্বের জানান দিতে আর নিজের জিনিস নিজের সাথে করে নিয়ে যেতে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে। কখনো নিজের মেয়ে রুমেলা, কখনো তার নিজের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, অনেক কিছু করেছে সে। তার হাত থেকে রেহাই পেল না রিনাও। বৃদ্ধা জানেন এইভাবে তনিমার সাথে পারা যাবে না, ও এখন নিজের মধ্যে নেই। তাই তার প্রতি কোনো ভালোবাসাও তার অবশিষ্ট নেই। চাইলে এই মুহূর্তে সে ধ্বংস করে দিতে পারে গোটা বাড়ি। তাই শান্ত আর নরম সুরে কথা বলাই একমাত্র বাঁচার উপায়। তাছাড়া শুধু নিজে বাঁচলে হবে না, বাঁচাতে হবে রিনাকেও। তাই শান্ত ও ধীর কণ্ঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বৃদ্ধা। শান্ত হও, তোমার যা চাই আমরা তাই খুঁজে দেব। আমাদের তুমি মাফ করো। আমি ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না আমার জিনিস আমি পাই, আর যতক্ষণ না তা পাবো তোদের কারোর নিস্তার নেই, এই বলে দিলুম আমি। আমরা তোমার নিজের পরিবার, এভাবে কেন কষ্ট দিচ্ছ আমাদের? কষ্টে আমি আছি মা। আমার গোটা শরীর জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, তবু আমি ছেড়ে যেতে পারছি না। শুধু একটা জিনিসের জন্যে, আমিও এভাবে থাকতে চাই না। বৃদ্ধা রিনার শেষ কথাগুলোয় অবাক হয়ে গেল।
এতক্ষণ যে রিনার ভয়ানক রূপ সে দেখেছে, এখন সেই ভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। তার বলা শেষের কথাগুলোই বৃদ্ধা অনুভূতিপ্রবণ হয়ে পড়েন। চোখ থেকে অঝরে জল বেরোতে থাকে, কাঁধ থেকে খুলে মাটিতে লুটিয়ে যাওয়া আঁচলের কোনো ভ্রুক্ষেপ নেই, পায়ে জড়িয়ে যাচ্ছে সেই আঁচল। শেষের কথাগুলো বলার আগে অবধি রিনার ভেতরে পিশাচটা যে ভয়ঙ্কর রূপ বৃদ্ধা দেখেছিলেন, সেই ভয়ঙ্কর রূপের কিছুমাত্র এখন আর নেই, বরং রিনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়েছে। এক মুহূর্তের জন্য বৃদ্ধার মনে হয় রিনার ভেতরে যে পিশাচ এসে বসেছিল, অর্থাৎ তনিমার আত্মা যে রিনার শরীরের মধ্যে প্রবেশ করেছিল, তা চলে গেছে। রিনা বোধহয় আগের মতোই স্বাভাবিক হয়ে গেছে। তাই হয়তো সে মাটিতে লুটিয়ে পড়া শাড়ির আঁচল কাঁধে তুলে নিতে উদ্যত হয়। বৃদ্ধা খুব ধীর গতিতে এক পা করে রিনার আরও কাছে এগোতে থাকে। ঠাম্মি, ঠাম্মি যেও না, চলে আসো তুমি। রুমেলা সেই একই জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা ঠাকুমাকে সাবধান করে। বৃদ্ধা রুমেলার কথায় গুরুত্ব না দিয়ে পেছন দিকে হাত নাড়িয়ে তাকে থামতে আদেশ দেয়, আর ক্রমশ এগিয়ে যায় রিনার দিকে। রিনার একদম কাছে এসে পড়লে রিনার ভেতরে থাকা তনিমার আত্মাটা আবার প্রখর হয়ে ওঠে। বৃদ্ধার ডান হাত এক ঝটকায় টেনে মাটিতে নামিয়ে আনতে থাকে। বয়স্ক মানুষটির মাথা গিয়ে লাগে সামনের দেওয়ালে। এই অবস্থা দেখে রুমেলা দৌড়ে গিয়ে বাইরের সব কটা আলো একসাথে জ্বালিয়ে দেয়। ইতিমধ্যে বাকিদের ফোনে খবর দিয়ে রৌনকও এসে যায় রুমেলার কাছে। সন্ধ্যের আধারে সাদা উজ্জ্বল আলোয় রৌনক আর রুমেলা দেখে তাদের ঠাম্মি চিত হয়ে পড়ে আছেন মাটিতে। তার মাথা দিয়ে ক্রমাগত বয়ে চলেছে রক্তের স্রোত। সামনের হলুদ রঙের দেওয়াল জুড়ে গড়িয়ে পড়ছে রক্ত। রৌনক আর রুমেলা দিশেহারা হয়ে সব কিছু ভুলে ছুটে যায় ঠাম্মির কাছে। তারা চাক্ষুষ করে এক অতিপ্রাকৃতিক দৃশ্য। অতিপ্রাকৃতিকই বটে। একজন গৃহিণীকে একটা পুরনো দিনের লোহার জলপাইপ বেয়ে তরতর করে ওপরে উঠে যেতে দেখে নিমেষের মধ্যে। একতলা, দোতলা, তিনতলা ছাড়িয়ে রিনা চোখের নিমেষে ছাদ পর্যন্ত পৌঁছে গিয়ে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। তাদের প্রচণ্ড খারাপ দিনগুলোতে যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিলেও তারা এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না কোনোভাবেই। ভয় আড়ষ্ট হয়ে কাঁদতে শুরু করে তারা। ঠাম্মির কাছে বসে নিরুপায়ের মতো কাঁদে আর প্রার্থনা করতে থাকে সাহায্যের। শহরাঞ্চলের এই এক সমস্যা, কেউ কারোর বিষয়ে কিছুই জানে না, জানতে চায়ও না। বছরের পর বছর এই অভ্যেস আরও প্রকটভাবে দেখা দিচ্ছে। দুজন ছোট ছোট ছেলে মেয়ে বাড়ির উঠোনে বসে অপেক্ষা করছে তার বাড়ির লোকেদের জন্য। আপন বলতে কেবল আছে তাদের বাড়ির লোকেরা। রৌনক একটু সাহস নিয়ে কান্না থামিয়ে ঠাম্মির রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিয়ে বোনকে জল আনার জন্য বলে। বোন, জল নিয়ে আয়, যা। না, তোকে একা রেখে আমি কোথাও যাব না। বোন, ঠাম্মির কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যা। রৌনককে একা রেখে ভেতরে যাওয়ার সাহস রুমেলার আর নেই। তাদের কাছে অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে বাড়িতে আসে রণদীপ সহ বাকিরা। ঠাম্মি, ভাই, ঠাম্মির কি হয়েছে? অ্যাম্বুলেন্সকে রাস্তায় আস্তে আস্তে ফোন করে দিয়েছে, এক্ষুনি এসে পড়বে। বৃদ্ধাকে নিয়ে সেই মুহূর্তে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে রিনার কথা ভাবার মতো সময় কেউ পায় না। অথচ দুশ্চিন্তা সবার মনেই বাসা বেঁধেছে। কোথায় গেল সে? আদৌ ঠিক আছে তো? কয়েক ঘন্টা অবজারভেশনে রেখে এবং স্টিচ করিয়ে বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে সবাই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে প্রথম যার কথা মনে হয় সে রিনা। এতটা সময় রিনা একা ছিল, তাও কোথায় কী অবস্থায় ছিল তার সঠিক কেউ কিছু বলতে পারে না। বৃদ্ধাকে আর রুমেলাকে ঘরে রেখে বাকিরা ছাদের দিকে যায় রিনাকে খুঁজতে। দাদা, ছাদের দিকে যাই চলো। রিনা কি অবস্থায় আছে ঈশ্বর জানেন। রৌনক, তোরা সত্যিই পাইপ বেয়ে মাকে উপরে যেতে দেখেছিস? হ্যাঁ, মা তো ছাদেই রয়েছে। উপরের ছাদে উঠে তারা চারজন সত্যিই রিনাকে খুঁজে পায় অচেতন অবস্থায়। সে শুয়ে আছে ছাদের মেঝেতে। বিমল আর রৌনক তাড়াতাড়ি ছুটে যায় রিনার দিকে। রিনা, 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 চোখ খোলো। রিনা, রিনা। মা, ও মা, কি হয়েছে তোমার? কথা বলো না মা। ও মা। রণদীপ জলের ট্যাঙ্কের থেকে জল নিয়ে এসে রিনার মুখে ছিটিয়ে দিয়ে রিনার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে।
মাথাটা। রিনা, ঠিক আছো তুমি? হ্যাঁ, কি হয়েছে আমার? আমার মাথাটা সাংঘাতিক ব্যথা করছে। ঠাম্মি! রনু, এসব কথা এখন না বললেই নয়। মা, কি হয়েছে মায়ের? রিনাকে দেখে আগের চেয়ে অনেক সুস্থ আর স্বাভাবিক বলে মনে হচ্ছে। ওর সন্ধ্যের সেই পৈশাচিক রূপটা সরে গিয়ে এখন আগের কোমলতা ফিরে এসেছে। কিন্তু সত্যিই কি সব ঠিক হয়ে গেছিল? না, সব কিছু ঠিক হয়নি, বরং এর ভয়াবহতা আরও বোঝা গেল রাতে সবাই যে যার মতো ঘুমোতে চলে গেল। শুধু রুমেলা থেকে গেল তার ঠাম্মির সাথে। দিদি ভাই, আজকে আমার সাথে ঘুমাবে? আচ্ছা, কিন্তু তোমার ঘরে না, তোমার ঘরের পাখাটায় হাওয়াই আসে না। তুমি বরং আমার ঘরে চলো। ঠাম্মিকে সাথে করে নিয়ে রুমেলা তার নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতর দুটো বড় সাইজের স্লাইডিং উইন্ডো। ঘরের আলো নিভিয়ে ঠাম্মির সাথে গল্প করতে করতে রুমেলা বিছানায় হেলান দেয়। ঠাম্মি, তোমার খুব কষ্ট হচ্ছে না? না দিদি ভাই, এই যে তুমি, তোমার দুই দাদা আমার বাড়িতেই আছো, তোমাদের কিছু হয়নি, এতেই তো আমি খুশি। মিথ্যে বলো না ঠাম্মি, আমরা দেখেছি তোমার কতটা রক্ত বের হয়েছে। কথাবার্তা চলতে চলতে একসময় রুমেলার চোখ যায় বিছানার ঠিক সামনে বড় জানালার দিকে। দালানে রাতে যে হলুদ আলো জ্বলছে তাতে স্পষ্ট কারোর প্রতিমূর্তি দেখা যাচ্ছে। ও ঠাম্মি, এটা কে? রিনা নয় তো? জাগিয়ে দেখ, তোর কাকিমাই হবে। কাকিমা কিভাবে হবে? কাকিমা তো রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। কাকিমা তো কখনোই ঘুমের সময় ওঠে না। আজ আর অন্য দিনের মধ্যে অনেক তফাৎ আছে। প্রতিমূর্তিটা জানলার একদম কাছে এসে আঙুল দিয়ে জানালার কাঁচে আঁচড় কাটছে। একবার, দুবার। প্রথমে নখের আঁচড় কাটতে শুরু করে, পরে বেড়ালের নখের ফলার মতো তীক্ষ্ণ নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে মাথা ঝাঁকাতে শুরু করে। ইতিমধ্যে যা ঘটনা ঘটছে দুদিন ধরে, বাড়ির কোনো সদস্য একা চলাফেরা করতে পারছে না। সামান্য জিনিসেও সবার মনে ভয় ঢুকে গেছে। ভয় প্রশ্রয় পেলে বাড়ে। ঘোষাল বাড়িতেও তাই হয়েছিল। বিগত 3 দিনের ঘটনায় তাদের মনে ভয়ের পরিমাণ অসম্ভব রকম বেড়ে গিয়েছিল। ঠাম্মি, আমার খুব ভয় করছে। রুমেলার কথা শেষ হওয়ার সাথে সাথে বাইরে থেকে সেই অবয়বটা তৎক্ষণাৎ সরে যায় দরজার দিকে। দরজার হাতলে কয়েকবার টোকা দিতে থাকে। বৃদ্ধা রুমেলার হাত শক্ত করে চেপে ধরে, তাকে বিছানা থেকে নিচে নামতে নিষেধ করে। চুপটি করে শুয়ে থাকো দিদি ভাই, কেউ ডাকলে সাড়া দিও না, কোনো শব্দ করো না। ঠাম্মি, কে এসেছে? মা? চুপ। দরজার টোকা আরও 2বার হয়। ভেতর থেকে কারো সাড়া না পেয়ে বাইরের সেই অবয়বটি যেন অসন্তুষ্ট হয়। নিজের অস্তিত্বের জানান দিতে সে আবার ফিরে আসে জানালার কাছে। একটা কর্কশ গলার আওয়াজ শোনা যায় বাইরে থেকে। কিরে, তোর আমার জিনিস ফেরত দিবি না? কিছু সময়ের জন্য একেবারে সব থেমে যায়। ঠাম্মি, মা কি চলে গেছে? আজ রাতে ঘরের বাইরে যাবার কোনো দরকার নেই। কাল সকালে পুরোহিত মশাইকে ডেকে সব জানাবো। বৃদ্ধার এই কথা শেষ হওয়ার সাথে সাথে জানলার একদম কাছে সেই অবয়বটির মুখ স্পষ্ট দেখা দিল। জানলার কাছে বার কয়েক আঘাত করে সে বলল, কিচ্ছু লাভ হবে না, আমার জিনিস না পেলে তোদের সবাইকে শেষ করব, সবাইকে। তার বিশ্রী কুৎসিত হাসি জানলার এপার থেকে আরও কুৎসিত শোনালো। অবয়বটি আবার সরে গেল। এরপর সেই অবয়বটিকে আর দেখা গেল না। সারা রাত ঘরের ভেতরে থাকা রুমেলা আর অসুস্থ বৃদ্ধার 2 চোখের পাতা এক হলো না। ভয় আতঙ্কে তারা বিছানার উপর বসে রইল। এভাবে বসে থাকতে থাকতে কখন যে তাদের চোখ লেগে গিয়েছিল তারা বুঝতে পারেনি। সকাল হতে ঘুম ভাঙল দরজা কড়া নাড়ার আওয়াজে। গত রাতের সেই অভিজ্ঞতার কথা আবার একবার মনে পড়তেই চমকে উঠল রুমেলা। ঠাম্মি, ঠাম্মি!
ভয় নেই, সকাল হয়ে গেছে। মা, বেলা হয়ে গেছে, দরজা খুলবেন? ওই তো তোর কাকিমা, যা দরজা খোল গিয়ে। রুমেলা নিচে নেমে দরজা খুলে রিনাকে দেখতে পায়, আগের মতো সুস্থ স্বাভাবিকভাবে। অন্য কোনো কথার একটিবারও না ভেবে রুমেলা ছুটে গিয়ে জড়িয়ে ধরে রিনাকে। রুমেলার জন্মের পর থেকে কখনোই সে নিজের মাকে সেভাবে পায়নি। মায়ের ভালোবাসার স্বাদ কেমন হয় তার পুরোটাই তাকে চিনিয়েছে রিনা। ভালোবেসে খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, এমনকি তার প্রথম হাতে খড়িও রিনার কাছে। মা তো ছিল তার নাম মাত্র। রুমেলা, কি হয়েছে সোনা মা আমার? রুমেলা কাঁদতে কাঁদতে বলে, কালকে মা এসে ভয় দেখিয়েছে আবার। রিনার নিজের সাথে ঘটে চলা ঘটনার কিছু মনে না থাকলেও তার শরীর একেবারেই যে ভালো না এবং গতকাল যে সে অস্বাভাবিক কিছু করেছে এই কথা সে অনুমান করতে পারে। সেও কিছুক্ষণ রুমেলাকে জড়িয়ে ধরে, তার ভেতরের ভয়কে কমানোর চেষ্টা করে। দিন দিন বাড়ির পরিবেশটা খারাপ থেকে খারাপতর হতে শুরু করলো। তার প্রভাব বাড়ির প্রত্যেক সদস্যের ওপর এসে পড়ে। বাড়িটার ভেতরের বাতাস যেন ভারী হয়ে থাকে সারাক্ষণ। একটা গুমোট চাপা আবহাওয়া দম বন্ধ করে দেয় বাড়ির প্রতিটা লোকের। কারোর মন মেজাজ ভালো নেই, তার উপর বাড়ির সদস্যদের সাথে, অফিসের লোকজনদের সাথে ফোন কলে কিংবা বন্ধুদের মধ্যেই নানান অজানা অদ্ভুত কারণে ঝামেলা বেঁধে যাচ্ছে। ফলত কারোর মনের অবস্থা ঠিক নেই। একের পর এক বিপদে জেরবার হয়ে উঠছে সবাই। বাড়িতে যেন আলো এসেও একটা অন্ধকারের আস্তরণ বিছিয়ে রেখেছে। ভ্যাপসা একটা গন্ধে সব সময় চারিদিক ভরে আছে। এমন পরিবেশে থাকা যায় না। খাবার টেবিলে বসে আলোচনা হয় সবার। বাড়ির পরিস্থিতি দিন দিন যা হচ্ছে তাতে মনে হয় না এমন চলতে থাকলে খুব বেশি দিন এই বাড়িতে থাকা যাবে। একদমই তাই দাদা, মানুষ কি ভয় ভয় বেঁচে থাকতে পারে? দিদির শ্রাদ্ধানুষ্ঠানটা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। যা শুরু হয়েছে ততদিন আমরা বেঁচে থাকবো তো? ও কি কথা রে, ছি! বুড়ো মাটা এখনো বেঁচে আছে, তার সামনে এমন কথা মুখে আনছিস? তো কিছু উপায় বলে দাও তুমি। আমার সারাক্ষণ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে সে রাতের পর থেকে। আমার ঘর আগুনে পুড়ে গেছে। কাল রিনা... আমি কি করেছি আমি নিজেও জানি না দাদা। এটাই, আমরা কিছুই দেখিনি, সব কিছু সহ্য করেছে বাচ্চারা। ওদের মনের ওপর দিয়ে কি ঝড় চলছে ভাবো দেখি। তাছাড়া তোমরা ভয় পাবে বলে তোমাদের কিছু জানাইনি আমি, কিন্তু সব তো তোমাদের এবার বলতেই হবে যা দেখছি। কি হয়েছে বাবা? সেদিনের পর থেকে আমার মনে হচ্ছে না, আমি বারবার অনুভব করেছি যে কেউ একজন আমার চারপাশে রয়েছে। আমি দেখতে পাইনি, আমি কিছু শুনিও নি, আমি কোনো স্পর্শ অনুভব করিনি, কিন্তু একটা জিনিস আমি জানি, ঘুমাতে হাঁটতে এই বাড়িটুকুর মধ্যে যতক্ষণ রয়েছি ততক্ষণ আমাকে ঘিরে রয়েছে সে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এ বাড়ির বাইরে এই অনুভূতি আমার হয়নি। আমি দেরি করে বাড়ি ফিরতে চাইছি, আমার ভিতরে বারবার কেউ যেন বলছে না, এক্ষুনি এখান থেকে চলে যেতে চাই আমি। এভাবে এক মুহূর্ত আমার থাকতে ইচ্ছে হচ্ছে না। এই আলাপ আলোচনার মধ্যে সব কিছু ঠিক চলছে, তখনই একটা অদ্ভুত ঘটনার সাক্ষী থেকে গেল পুরো পরিবার। এই পুরো কথাবার্তার মধ্যে সবাই কোনো না কোনো কথা বললেও রৌনক আর রুমেলা একটা কথাও বলেনি। রৌনক নিজের মতো খাওয়া দাওয়া করলেও রুমেলার গতিবিধির মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সে খাচ্ছে না, কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, কেবল চেয়ে আছে খাবার টেবিলের দিকে। বাড়ি বদলানোর প্রসঙ্গ আসতেই রুমেলা কেমন যেন একটা করতে লাগলো, অস্বাভাবিক আচরণ। সবার মাঝখান থেকে টেবিলে একটা সজোরে আঘাত করে চেঁচিয়ে ওঠে, আমাকে আমার জিনিস না ফিরিয়ে কোথাও গেলে তোদের ক্ষতি হবেই। একটা বছর 13 মেয়ে সবার মাঝে থেকে গত রাতের মতো কর্কশ স্বরে যখন কথাগুলো বলে, তখন স্বাভাবিকভাবেই সবার প্রতিক্রিয়া বদলে যায়। রুমেলা, কি হয়েছে তোর? কিভাবে কথা বলছিস? আমার জিনিস আমাকে ফিরিয়ে দিলেই আমি চলে যাব, বলেছিলাম তো। কিভাবে ফিরিয়ে দেব বলো আমাদের? আজ গত 3 দিন ধরে এই মানসিক অত্যাচার আমরা আর নিতে পারছি না। ঝড়ের রাতে উঠোনে পড়ে থাকা শাড়ির ছেঁড়া টুকরোটা কাকে নিয়ে ফেলে রেখেছে তুলসী মঞ্চের কাছে।
শ্মশানে গিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেই আমার শান্তি। এই যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না আমি। কথা শেষ হতে না হতেই রুমেলা কান্নায় ভেঙে পড়ে। মাথাটা টেবিলের ওপর দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আর এক মুহূর্ত দেরি করে না রিনা। রণদীপকে সাথে নিয়ে বাড়ির তুলসী মঞ্চের কাছে গিয়ে উপস্থিত হয়। যে রণদীপ কয়েক ঘন্টা আগেও এসব বিশ্বাস করতে চায়নি, সে রিনার এক কথায় এখানে এসে হাজির হয়েছে। রন, চারদিকটা ভালো করে দেখ তো বাবা। হ্যাঁ, কিন্তু এত ধুলোবালি জমেছে। এই তো পেয়েছি 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 এটা না? একটা জীর্ণ লাল কাপড়ের টুকরো হাতে তুলে নিয়ে দেখায় রিনার দিকে। এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো, তাদের ভাগ্যের চাবিকাঠির মতো। এই তো মা, ওগো শুনছো? পেয়েছ? হ্যাঁ মা, অবশেষে। অমল, আমাদের ঠাকুর মশাইকে খবর দে, উনি আসুন।